এবং আপনারা আমার পূর্ববর্তী বক্তা বিশদ আলোচনা করেছেন যে আমরা কি কারণে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটার উপর খুব জোর দিয়েছেন এবং সেই উপলক্ষে যে চিফ মিনিস্টার ট্রাইবাল ওয়েভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আজকের যে কর্মসূচি, যারা বয়ন শিল্পী আমার যারা মায়েরা, বোনেরা এবং মেয়েরা আছেন, সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন যিনি এই এলাকার সবাই যাকে এক নামে সবাই যাকে জানে, জনপ্রিয় বিধায়ক পবিত্র বিধানসভার শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর গোমতী ডিস্ট্রিক্টের শ্রী রিঙ্কু লাথের, বাগান হরি মলসন, অনারেবল চেয়ারম্যান বিএসি কিল্লা আরডি ব্লক, শ্রী অজিত শুক্ল দাস, ডাইরেক্টর হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার ডিপার্টমেন্ট, এবং আমাদের এখানে শ্রীমতী সবিতা নাগ মহোদয়া বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন। তাছাড়া অব দ্য ডায়াস শ্রী টুটন দাস, আয়তরমার চেয়ারম্যান, উনিও এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা অতিথিবর্গ এবং এই এলাকার যারা মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু এখানে আলোচনা করেছেন। আমি বারবার এই যে অভিযান আমাদের চলছে চিফ মিনিস্টারের যে নামে, যে বিনামূল্যে যে সুতো দেওয়ার যে কার্যক্রম, আমি একটা কথাই বলবো, আমরা চাই যে ত্রিপুরা রাজ্যের যারা জনজাতি ভাই হোক, বোনেরাই হোক, মায়েরাই হোক, মেয়েরাই হোক, তাদের সার্বিক যে উন্নয়ন সেটা আমরা করতে চাই। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাজেটে বলেছেন যে কত পার্সেন্ট এবং কত টাকা আমরা জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি। অনেকে অনেক কথা বলেন, কিন্তু টেবিলে যখন বসবেন, আমরা যখন আমনে সামনে কথা বলি, তখন দেখা যায় যে অনেক ভুল ভ্রান্তি যেটা থাকে সেটা কিন্তু অনেকটা দূর হয়। এবং আমি একটা কথাই বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, জনজাতিদের নিয়ে কোন রকম রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই যাদের প্রকৃত অর্থেই যেন তাদের উন্নয়ন হয়। আমরা এখানে বাজেটের বিষয়ে তো কথা বলল, তাছাড়াও আজকে জাইকাই হোক, ইন্দো জার্মান প্রজেক্টই হোক বা RIDF এরই হোক, সব জায়গায় যেখানে যে প্রকল্প আমরা যেগুলো বাজেটের হিসাব ছাড়া আমরা যে এক্সটার্নাল এইডেড ফান্ড ইত্যাদি আমরা নেই, সব কটাই কিন্তু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আপনারা সবাই জানেন যে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আমরা 1400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি। ট্রেসপের মাধ্যমে সেগুলো সমস্ত জনজাতি এলাকার উন্নয়নের জন্য সেগুলো খরচ হচ্ছে। সেখানে ইলেকট্রিসিটি যেন প্রপারলি যেতে পারে, রাস্তাঘাট, স্কুল, যা যা মৌলিক যে সমস্যা তার সমাধানের জন্য আমরা এই এক্সটার্নাল এইডেড প্রজেক্টগুলো আমরা নিয়েছি। 1700 কোটি টাকার মতো এলিমেন্ট প্রজেক্ট আমরা নিয়েছি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে। সেখানেও জনজাতি যারা ওখানে থাকেন তাদের জন্য এই টাকা কিন্তু খরচা হচ্ছে বন্ধুগণ। আপনারা সবাই জানেন
মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে অ্যাক্ট ইস্ট পলিসি, আমরা যদি নর্থ ইস্টে ডেভেলপ না করে, আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, আগে 7টা স্টেট ছিল রাজ্য, এখন সেটাকে আরেকটা সিকিম যুক্ত করে যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। এই 8টা রাজ্যের যদি উন্নয়ন না হয়, দেশও উন্নয়ন হবে না। সেই দিশায় অ্যাক্ট ইস্ট পলিসি আজকে নর্থ ইস্ট রিজনে আমরা দেখছি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন অ্যাকর্ড হয়েছে। যারা উগ্রপন্থায় বিশ্বাস করত তারা কিন্তু আজকে মেইন স্ট্রিমে চলে আসছে। এখানে ত্রিপুরা তো আপনারা দেখেছেন যে প্রায় অনেকগুলো যে আমাদের অ্যাকর্ড মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজির হাত ধরে হয়েছে। তাতে করে আপনারা সবাই জানেন যে 4 সেপ্টেম্বর 4 তারিখ 2024-এ এনএলএফটি, এটিটিএফ এবং ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের মধ্যে একটা সমঝোতা হয় এবং এই সমস্ত যারা ত্রিপুরাতে যারা উগ্রপন্থার সাথে জড়িত ছিল তারা আত্মসমর্পণ করেছে। এখন ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে খালি কথা বলতো উগ্রপন্থীরা এই করছে, উগ্রপন্থীরা সেই করছে, কে কি করবে সেই কাজটা কিন্তু আমরা দেখিনি। সেটা কেন্দ্রীয় সরকারেরই যারা ছিল আগের আমরা দেখেছি, ইউপিএ সরকার, এবং ত্রিপুরাতেও আমরা 35 বছর 5 বছরের রাজত্ব আমরা দেখেছি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মার্গদর্শনে আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি অমিত শাহজির যেভাবে এগিয়ে গেছেন, আমাদের ত্রিপুরা সরকারও যেভাবে সামনের দিকে এগিয়ে আসছেন 2018-র পর থেকে আপনারা দেখেছেন একের পর এক আজকে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কারণ শান্তি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনোদিন ডেভেলপমেন্ট হবে না। এখানে যদি একটা আতঙ্কের পরিবেশ যদি থাকে, কোথা থেকে আমি যেখানে যাই আজকে সব জায়গায় আমি দেখছি আমাদের মা, মহিলা এবং মেয়েরা আজকে সব জায়গায় সবচেয়ে বেশি আমরা দেখছি। এবং আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার যে চিন্তা ভাবনা করছি সেটা আমরা করব আগামী দিন। ব্রু রিয়াং দেশ সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি গতকালও যে ছৈলাংটাতে আমি গিয়েছিলাম, এই ব্রু রিয়াং শরণার্থীদের 23 বছরের সমস্যা, তাদের সম্পর্কে কেউ কোনোদিন ভাবেনি। আমাদের সরকার আসার পর কোয়াড্রিপার্টাইট যে সমঝোতা হয়েছে, ভারত সরকার, ব্রু রিয়াং যারা লিডার আছেন এবং আমাদের মিজোরাম সরকার, ত্রিপুরা সরকার, আমরা এক সমঝোতা এসেছি। সেই সমঝোতার মধ্যে আজকে আমরা কি দেখলাম যে তাদের যে 500 কোটি টাকার মতো ইনিশিয়ালি তাদেরকে একটা প্যাকেজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছিল। আমার মনে আছে কিছুদিন আগে, আজকে থেকে 5-6 মাস 4-5 মাস আগে মাননীয় গৃহমন্ত্রীজি এখানে এসেছিলেন। রিপোর্ট তো আমরা পাঠাই, উনিও আমাদের থেকে রিপোর্ট নেন যে উনাদের রিহ্যাবিলিটেশন প্রপার হয়েছে কিনা। আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে আরো যাতে ত্বরান্বিত করা যায় তাদের সেটেলমেন্ট 12টা জায়গার মধ্যে, আমরা সারা ত্রিপুরার মধ্যে বিভিন্ন প্রায় 4টা ডিস্ট্রিক্টের মধ্যে তাদেরকে ছড়িয়ে ছড়িয়ে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। সেখানে তাদের ঘরের ব্যবস্থা করা, তাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা করা, রাস্তাঘাট, স্কুলের ব্যবস্থা করা, সব দিকে আমরা সেখানে তাদের ভোটার আই কার্ড দেওয়া, সব কাজ আমাদের এই সরকার করেছে। তারপরেও মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন আমি গিয়ে দেখতে চাই। আমবাসার কাছে একটা গ্রামে সেখানে উনি গিয়েছিলেন, বিসি এলাকায়, সেখানে গিয়ে উনি চাক্ষুষ সেখানে দেখে উনি বুঝে গেছেন যে ত্রিপুরাতে যেভাবে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে তাদেরকে রিহ্যাবিলিটেশনের, সেটা প্রপারলি হচ্ছে। এবং সেখানে অনেকে উনার সাথে কথা বলে কিছু দাবি রেখেছে, রেশন পানির কথা বলেছেন, এবং যেভাবে উনি আমাদেরকে বলে গেছেন যে রেশনের বিষয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আমরা কিন্তু আজকে ত্রিপুরা সরকার সেগুলো আমরা সমাধান করেছি। শুধু তাই নয়, আজকে এই 500 কোটি টাকার থেকে আজকে 800 কোটি টাকা প্যাকেজ সেখানে হয়েছে। গতকাল আমি যখন ছৈলাংটাতে গেলাম,
মাননীয় গৃহমন্ত্রীজি বলছেন যে উনাদেরকে যারা ইউথ আছে তাদেরকে স্কিলের সাথে যুক্ত করতে হবে। আমি গড় দিলাম, খাওয়ার দিলাম, এতে তো কাজ হবে না। ওনাদের তো সাস্টেনেবল জীবন মানের জন্য তাদের কাজ করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প, আমাদের প্রধানমন্ত্রীর নামে যে কৌশল্য যে প্রকল্প আছে, সেই দুটো প্রকল্পকে একসাথে করে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। সেখানে বিভিন্ন টুল কিটস আমরা গতকাল সেখানে দিয়েছি 12টা জায়গার থেকে প্রচুর। তার প্রথম যে ফেজ এবং দ্বিতীয় ফেজ গতকাল থেকে শুরু হয়েছে, এর আগেও প্রথম ফেজ দেওয়া হয়েছে। আমাদের সরকার, আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে যেভাবে বলছেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যেতে হবে এবং তাদের যে মৌলিক যে সমস্যা সেগুলো সমাধান করতে হবে। আজকে তাদেরকে সেখানে বিভিন্ন যে ট্রেনিং, কেউ আমি দেখেছি কেউ যারা ক্ষৌরকর্মী আছেন, ক্ষৌরকর্মীর সাথে তাদের যে বিভিন্ন যে চুল কাটার বিষয় তাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। কাউকে কম্পিউটার মেরামতির জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কাউকে পশুপালনের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানে সেখানে ট্রেনিং দেওয়া হয়েছে এবং হাঁস মুরগি পালন, শূকর পালন ইত্যাদি সব কিছুতে সমস্ত জায়গায় ট্রেনিং দেওয়ার সুবাদে আজকে আমরা সেখানে এই কাজটা আমরা করছি। আমি কিছুদিনের মধ্যে আমরা যে সাকসেস একটা স্টোরি সেটা আমরা দিল্লিতে আমরা জানাবো এবং আমি আশা করি যেভাবে আমরা ত্রিপুরা সরকার আমরা জনজাতিদের জন্য কাজ করছি, সে আস্থা বিশ্বাস আপনাদের মধ্যে আছে আমি নিশ্চিত। আপনারা জানেন জনজাতি হোস্টেল যারা আবাসিক তাদেরকে 2018 সালে 55 টাকা আমরা দিয়েছিলাম, এখন আমরা সেখানে 80 টাকা করে দিচ্ছি। আমরা ক্লাস 6 থেকে 8 ক্লাস যারা জনজাতি ছাত্রীরা আছেন সেই ছাত্রীদের প্রি মেট্রিক স্কলারশিপ বছরে 400 টাকা দেওয়া হতো, সেই জায়গায় 400 টাকা থেকে এখন বাড়িয়ে 1000 টাকা আমরা করেছি। একটু আগে আমাদের এই দপ্তরের যে মাননীয় মন্ত্রী বিকাশবাবু আপনাদের সামনে বলেছিলেন, আমি ওনাকে বলেছি যে জনজাতিদের জন্য যা যা দরকার কোনো জায়গার মধ্যে আমরা পলিটিক্স যেহেতু করব না, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কারোর ঘর নেই, ঘর দেব, কারোর জল নেই, আমরা জল দেব, কারোর চুলো দিতে হবে সেখানে গ্যাসের ব্যবস্থা আমরা করে দেব, বিভিন্নভাবে যা দরকার আমরা দেব। এর মধ্যে কিসের রাজনীতি? আমরা সেই রাজনীতি আমরা বিশ্বাস করি, সেইভাবে আমাদের সরকার সেইভাবে আমাদের কাজ করছে। আপনারা সবাই জানেন যে 2 অক্টোবর 2024 ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযান একটি নতুন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সেটা শুরু হয়েছে এবং সেটার মেইন যে উদ্দেশ্য, একবার একটা প্রকল্প করেন কিন্তু সবকটা প্রকল্পের মধ্যে আপনারা দেখবেন জনজাতিদের সাথে যুক্ত এবং সেখানে প্রায় যে মৌলিক যে সমস্যাগুলো আছে আমি একটু আগে যেগুলো বললাম তার সমাধানের জন্য প্রায় 81 কোটি 19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে এই প্রকল্পগুলো যাতে প্রপারলি যাতে সেগুলো বাস্তবায়িত করা হয় তার জন্য আমাদের যারা মিনিস্টাররা আছেন সবাইকে বিভিন্ন জায়গায় আমরা প্রভারী করে পর্যন্ত সেখানে রেখেছি এবং তারা সেখানে দেখবেন যে কিভাবে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। আমাদের ধরতি আভা জনভাগীদারি অভিযান আপনারা শুনে খুশি হবেন, সেটা বাস্তবায়িত কিরকম বাস্তবায়িত হয়েছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে এবং তার জন্য সেখানে দিল্লি থেকে আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। বন্ধুগণ, ধরতি আভা জনভাগীদারি অভিযান ও পিএম জনমন সেটাকে গ্রাউন্ডে আমরা যে বাস্তবায়ন করেছি তার জন্য আমাদের ত্রিপুরা জেলা গত 15 অক্টোবর 2025 মাননীয় আমাদের যে রাষ্ট্রপতিজি দ্রৌপদী মুর্মু সেখান থেকে সম্মান গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আপনারা সবাই জানেন এর আগে
কোনো প্রধানমন্ত্রী এইভাবে চিন্তাও করেননি যে ভগবান বিরসা মুন্ডার নামে উনার জন্মদিনে যিনি এ দেশ স্বাধীন করার জন্য আমরা অনেকে, আমি তো জানি না, অনেকে হয়তো বা উনার সম্পর্কে শুনেননি, কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে উনি কিভাবে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এবং সেটাকে সামনে রেখে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 15/2023 ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন সেটাকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছেন। এবং এতে করে অনেক প্রকল্প রয়েছে, রিয়াং জনজাতি যারা আছেন তাদের যাতে আরো বিশেষ করে প্রিমিটিভ গ্রুপ তাদের যাতে সুযোগ সুবিধা হয়, তাদের সব বিষয়ে যেন আরো আলাদা করে স্পেশাল, এমনি তো জনজাতিদের করেনি, কিন্তু তাদেরকে কেউ দেখভাল করার কেউ ছিল না। এবং এই প্রকল্পে দেখা গেছে যে বিভিন্ন যেসব ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, রোড এবং যে এডুকেশন, হেলথ, এতে করে 11টি দপ্তরকে একসাথে করেছে মাননীয় প্রধানমন্ত্রীজি। এবং তাতে করে 2024-25-এ 322 কোটি টাকার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন এবং সেই কাজটা এখানে করেছেন। বন্ধুগণ, জনজাতিদের জন্য অনেকে কিন্তু কুম্ভীরাশ্রু আমরা দেখেছি, অনেকে যে কুম্ভীরের যে অস্ত্র আমরা দেখেছি ক্রোকোডাইল টেল বলে, কিন্তু আমাদের সরকার জনজাতিদের জন্য যে কাজ করে তার আমার মনে হয়, আমি আসার আগে অনেকে এখানে বক্তব্য রেখেছেন, প্রায় এসে সব জায়গায় এটা বলতে হবে আমাদের। আপনারা যদি আগরতলা এয়ারপোর্ট থেকে আপনারা আসেন, সেখানে ঢুকবার পথে একটা গেট বানানো হয়েছে, সেই গেটের পাশে এই রাজ পরিবারের একজন সন্তান, কৃতি সন্তান, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে যাকে জানে, যিনি সুরকার, এত বড় গায়ক, তাকে সম্মান দেওয়ার জন্য শচীন দেব বর্মনের মূর্তি, পূর্ণবয়া মূর্তি আমরা সেখানে আমি নিজে সেটাকে সেই উদ্বোধন করেছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আগরতলা এয়ারপোর্ট যেটা সিঙ্গারবিল ছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড ওয়ার্ল্ডের শেষ দিকে এবং সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এতদিন ধরে কেউ সম্মান দেয়নি, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্ট উনার নামে উৎসর্গ করেছেন। এবং আমরা 19শে আগস্ট উনার জন্মদিনে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা ছুটি ঘোষণা করেছি। বন্ধুগণ, আগে তো আমরা অ্যাসপিরেশনাল ব্লক কোনোদিন আপনারা নিশ্চয়ই শুনেননি। অ্যাসপিরেশনাল ব্লক আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট গুমত যেটা আছে আমাদের, যে তো সেই 12টা ব্লক সেখানে আছে, সেই ধলাই ডিস্ট্রিক্টে বিশেষ করে সেই 12টা যে আমাদের ব্লক আছে সেগুলো আমাদের সমস্ত জনজাতি অধ্যুষিত এলাকায়। তাদের ডেভেলপমেন্ট দরকার, অর্থাৎ আমাদের বাজেট অন্যান্য ব্লকে যত খরচা হবে তার থেকে 10% বেশি যাতে খরচা হয় তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন গড়িয়া পূজা আমরা সবাই এখানে আমার যে জনজাতি ভাই বোনেরা আছেন আমরা সেটাকে উদযাপন করি। একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর সেটাকে 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি যাতে করে বেশি করে সেটাকে পালন করতে পারে। আমি কিছুদিন আগে সংগ্রামা পূজা উপলক্ষে আমি গিয়েছিলাম সাউথে, সেখানে গিয়ে সংগ্রামা পূজা সম্পর্কে অনেকেরই ধ্যান ধারণা নেই। সেখানে সবাই আমাকে বলছিল যে আপনারা সংগ্রামা পূজা উপলক্ষে একটা রেস্ট্রিক্টেড হলিডে আপনারা যদি ঘোষণা করেন তাহলে আমরা খুব খুশি হব। যেমন বলেছেন তেমনি আমি যখন ক্যাবিনেটে আমি আগরতলায় আসি কিছুদিন বাদে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমি সংগ্রামা পূজাকে রেস্ট্রিক্টেড হলিডে আমি সেটা ঘোষণা করেছি। আমরা যতক্ষণ ধরে এতদিন ধরে আমরা কি দেখলাম যে যাতে জনজাতিরা যত বেশি পড়াশোনা না করে থাকবে ততই সুবিধা, যত কম পড়াশোনা থাকবে তাহলে বুঝবে না। এতদিন ধরে বিভিন্ন যে সরকার ছিল, বিভিন্ন পার্টি ছিল, তাদের এই ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের ত্রিপুরা সরকার আমরা কি করলাম যে জনজাতিদের তাদের পড়াশোনা যাতে উন্নয়ন হয় তার জন্য এই ত্রিপুরাতে আগে 2018-র আগে মাত্র 4টে এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে। এখানে শুনলাম আমার মাননীয় মন্ত্রী বলছিলেন
যে এখানে একলব্য স্কুল এখানেও স্টার্ট হয়েছে। তো সেই দিশায় আমাদের এখানে 12টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অলরেডি চালু হয়ে গেছে। বাকিগুলো 2026-এর মার্চের মধ্যে শেষ হবে 6টা, বাকিগুলো শেষ হবে, যাতে করে ভারতবর্ষের যে অতীত, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, তার উপর ভিত্তি করে যে পড়াশোনা সেটা, এবং শুধু তাই নয়, সিবিএসসির যে আমাদের কারিকুলাম আছে তার উপর ভিত্তি করে আমাদের জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তাদের জন্য আমাদের ইতিহাস ভারতবর্ষের সেটা তারা জানতে পারবে। সত্যিকারের অর্থেই পড়াশোনা কাকে বলে সেখান থেকে ওনারা জানতে পারবেন। একটা সময় ছিল যে ভারতবর্ষে বিদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এরকম অনেক তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এরকম প্রচুর বিশ্ববিদ্যালয় ছিল। বাইরের থেকে ভারতবর্ষে আসতো। ভারতবর্ষকে সব লুটে পুটে একবার মুঘলরা এসছে, তারপর ইংরেজরা এসছে। সেই ঐতিহ্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার নতুনভাবে সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন বন্ধুগণ। তো আজকের এই যে নতুন করে যে এই নতুন যে ইএমআরএস, যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আমরা ত্রিপুরাতে চালু হচ্ছে, শুধু তাই নয়, আমি কিছুদিন আগে দিল্লি আমি গেছিলাম। যে ক্রাইটেরিয়া আছে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করতে গেলে যে ক্রাইটেরিয়া, তার জন্য সেই ক্রাইটেরিয়া 1-2 জায়গার মধ্যে রিল্যাক্সেশন লাগবে, আরো 15টা যাতে স্কুল হয় তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ। আমরা এই সরকার যে সত্যিকারের অর্থে ট্রাইবেলদের সরকার, জনজাতিদের সরকার, মুখে না। আমি একটু আগে যার নাম বললাম, রাষ্ট্রপতিজি একজন মহিলা, একজন জনজাতি মহিলা উড়িষ্যার থেকে, উনাকে আপনারা ভাবতে পারেন আমাদের এত বড় দেশ ভারতবর্ষের রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরার এই রাজ পরিবারের কৃতি সন্তান শ্রী জিষ্ণুদেব বর্মন মহোদয়, যিনি আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন আমাদের সরকারের, তাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। না কোনোদিন আগে হয়েছে, আমি জানি না আবার আগামী দিন হবে কিনা। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু আছে, অনেক কিছুই হবে, আপনারা দেখবেন, এবং জনজাতিদের জন্য আরো অনেক কিছু করবেন। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে সমাজপতি কারা? যারা সমাজের এক একটা সমাজের যারা কাজ করছেন তাদেরকে ঠিকভাবে কিন্তু সম্মান দেওয়া হতো না। এর আগে আমরা 35 বছরের যে কমিউনিস্টদের সরকার দেখেছি, কংগ্রেসের সরকার দেখেছি, এর আগেও কংগ্রেসের সরকার ছিল, জোটামূলও দেখেছি আমরা, কোথাও সমাজপতিদের সেভাবে সম্মান দেয়নি। আমাদের সরকার আসার পর 2018 পরে সমাজপতিদের সম্মান দেওয়া শুরু হয়েছে। তাদেরকে 2000 টাকা করে একটা সাম্মানিক দেওয়া হতো। এবার কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম, না, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করছেন তাদেরকে আরো সম্মান, প্রপার সম্মান আরো দেওয়া উচিত। তাদেরকে 2000 থেকে 5000 টাকা আমরা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটা ক্যাপিং ছিল। সেই ক্যাপিং কি ছিল? যারা সমাজপতিরা, যারা সরকারি চাকরি করে বা কেউ পেনশন পাচ্ছে, তাদেরকে কিন্তু এই 2000 টাকা দেওয়া হতো না। আমরা ডিসিশন নিলাম, রিভিউ করলাম, রিভিউ করার পর সেই জায়গায় এই ক্যাপিংটা আমরা উঠিয়ে দিয়েছি। তাতে করে এখন যারা সমাজপতিদের মানে সার্কিল ওয়েতে তারা একবার এক একজন সমাজপতি হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চাকরিও করে, কেউ যদি পেনশনও পান, তারা এখন পাবে। কিন্তু তাতে করেও দেখা যায় আগে 10 জন পেত, এখন সেটা গিয়ে 12, 13, 14 মতো হয়। আমি জিজ্ঞেস করলাম ক্যাবিনেটে, তাহলে অন্যান্য আমরা 19টি জাতি গোষ্ঠী আমরা বলছি যে ত্রিপুরাতে আছে, তাহলে অন্যরা কি হবে? বলে না, সেখানে জাতি গোষ্ঠীর যে সিস্টেম সেটা অনেকের জাতিদের এই জাতি গোষ্ঠীর মধ্যে নেই। আমি বললাম তাহলে ওদের যে প্রধান আছে বা কেউ হেড হবে তাদেরকে আমরা চিহ্নিত করুন, তাদেরকে আমরা দেব। শুধু তাই নয়, আমি জিজ্ঞেস করলাম সাব ট্রাইবসও আছে ত্রিপুরাতে, তো সাব ট্রাইবস কতজন আছেন? তখন আমাকে ক্যাবিনেটে সরকারি পর্যায়ে আমাকে বলল প্রায় 40+। আমি বললাম প্রতিটা যারা সাব ট্রাইবস আছে তাদেরও সমাজের যিনি প্রধান আছেন তাদেরকেও আমরা এই 5000 টাকা করে আমরা দেব। তো সেইভাবে আমরা ডিসিশন হয়েছে বন্ধুগণ। আমরা এখানে যারা অনেকে আছেন ককবরক নিয়ে অনেকেই
কথা বলেন, আপনারা সবাই জানেন যে বড়মোড়া পাহাড়ের যে নাম, আমরা হাতায় কোতর আমরা নাম দিয়েছি, আমরা গন্ডাছড়ার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম হাচুক বেরেম দিয়েছি। একের পর এক আমরা জনজাতিদের সম্মানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা রাজ্যের বিভিন্ন জেলাতে 84টি বনধন যে বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি, প্রতিটা জেলার মধ্যে আমাদের যে বিভিন্ন স্কিম আছে জনজাতিদের, এই স্কিমগুলো যাতে সবাই ভালোভাবে দেখতে পারে তার জন্য সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে টিসিএ যে লেভেল, সেই টিসিএ লেভেলে এক একজন অফিসারকে আমরা সেখানে নিযুক্ত করেছি। বন্ধুগণ, আমরা প্রায় 100টি মার্কেট আমরা বিশেষ অর্থনৈতিক যে উন্নয়ন প্যাকেজ আমরা দিয়েছি, সেই মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় তৈরি করেছি। এখানে আমার মায়েরাও বোনেরা আছেন, আপনারা শুনে খুশি হবেন, 50% যে স্টল আছে মহিলাদের জন্য এটা সংরক্ষিত আছে। প্রায় 25,000 টাকা করে 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যে যোজনা, তাতে করে তাদেরকে আমরা 25,000 টাকা করে আমরা দিয়েছি। এতে করে আমরা প্রায় 23,31 লক্ষ টাকা তার মধ্যে আমরা দিয়েছি। বিভিন্ন যে কলেজগুলো আছে, 3টা হোস্টেল জনজাতিদের জন্য আমরা তৈরি করেছি, একটা উমেন্স কলেজে, একটা ফটিকরা, একটা গন্ডা তুইসার মধ্যে আমরা সেটা করেছি। বন্ধুগণ, যারা উপযুক্ত ছাত্রছাত্রীদের আছেন তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার এবং যারা কোচিং যাতে প্রপারলি করতে পারে আমরা তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এখন পর্যন্ত 29টি হোস্টেল আমরা নির্মাণ করেছি এবং 44টি জনজাতি বিদ্যালয় যাতে ওরা পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি সরকারের তরফ থেকে, আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে। আমাদের 170টি হোস্টেল ওয়ার্ডেন, আমাদের মাননীয় যিনি মিনিস্টার মহোদয় আছেন ট্রাইবেল ওয়েলফেয়ার, উনি আমাকে বলছিলেন যে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন না থাকাতে অনেক সমস্যা হচ্ছে। সাথে সাথে আমি বললাম যে 170 জন ওয়ার্ডেন আমি নিযুক্তি দিলাম এবং আমরা বিধানসভার মধ্যে আউটসোর্সিং ভিত্তিতে সেটা আমরা করলাম। আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে আমরা বারবার বলছি যে এখান থেকে ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। জনজাতিদের বিশাল একটা অংশ এখন ইউথ যারা আছেন তাদের মধ্যে অনেকে এই নেশার সাথে যুক্ত হয়ে পড়েছেন, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি দেওয়ার বিনামূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি, এন্টি রেট্রোভেল থেরাপি দেওয়ার ব্যবস্থা করছি এবং অ্যাওয়ারনেসের মধ্যে আমরা একটা যারা হোস্টেল থাকেন তাদের মধ্যে একটা ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করেছি। আমি দেখেছি বহু জায়গার মধ্যে আমাদের ছেলে মেয়েরা তারা এত ভালো খেলাধুলা করে, তাদের জন্য আমরা অলরেডি 2টো এই যে আধুনিক মানের যে টার্ফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেটা আমি নিজেও গেছি, সেখানে উদ্বোধন করেছি। আরো একটা এর মধ্যেই হবে এবং ফুটবল ইজ গেম, ড্রাগ আর শেম, এই স্লোগান নিয়ে আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস আমরা করছি। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে আমরা 50টি হোস্টেলে যাতে সৌরশক্তির মাধ্যমে সৌর বিদ্যুতের এবং সেখানে যাতে জল যাতে পরিশোধনের ব্যবস্থা থাকে তার জন্য পর্যন্ত এই প্রকল্প থেকে এই মিশন থেকে আমরা দিয়েছি প্রায় 19 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছি। আমরা আমি এখানে যারা মা বোনেরা আছেন আপনারা আর 1-2টো কথা আমি বলবো, আপনারা যাবেন না, এখানে যে প্রোগ্রামের জন্য আপনারা এসেছেন নিশ্চয়ই আমরা সেটা করে তারপর আপনারা যাবেন। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী রাবার মিশন সেখানে 30,000 হেক্টর ছিল, সেই 30,000 হেক্টর থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর করেছি। 100 শয্যা বিশিষ্ট আরো 3টি হোস্টেল এসটি হোস্টেল আমরা নির্মাণ করতে যাচ্ছি। শুধু তাই নয়, 50 শয্যা বিশিষ্ট আরো 60টি নতুন হোস্টেল আমরা বানাচ্ছি। 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করতে যাচ্ছি এবং সেগুলোরও কাজ হয়ে গেছে। আমরা জনজাতিদের যে বিভিন্ন যে লোক সংস্কৃতি সেগুলো যাতে বাঁচিয়ে রাখা যায়, অনেক তাদের নিজস্ব বাদ্যযন্ত্র আছে সেগুলো যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্য আমরা বাজেটে এবার 3 কোটি টাকা আমরা রেখেছি এবং বিভিন্নভাবে ওনাদেরকে যাতে ওখানে সেমিনার করা যায়, ওনাদেরকে নিয়ে যাতে সেখানে সমাবেশ করা যায় সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, আমরা সুপার 100 একটা প্রকল্প মুখ্যমন্ত্রীর নাম দিয়ে সেখানে শুরু করেছি যাতে করে আমাদের জনজাতি ভাই বোনেরা যারা সিভিল সার্ভিস হোক, ইউপিএসসি হোক,
আজকে বড় যেসব চাকরিগুলো আছে সেগুলো যাতে কম্পিটিশনে তারা যেতে পারে, তার জন্য স্পেশাল ভারতবর্ষের যে স্পেশাল যে কোচিং সেন্টার সেখানে পড়ার আমরা 100 জনের সুবিধা করেছি। বন্ধুগণ, আজকের এই যে অনুষ্ঠান, এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন, আমি এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে বন্দে মাতরম, যে এই যে শব্দটা, সেই বন্দে মাতরমের যে আজকে 100 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উনি যে গানটা তৈরি করেছিলেন, আজকে 150 বছর পূর্তি হচ্ছে। বিভিন্ন যেসব আমরা আজকের থেকে আবার 2026 7ই নভেম্বর এই 1 বছর ধরে বিভিন্ন আমরা আপনারা রেখেছি, ইভেন্টস রেখেছি, সেখানে সবাই আপনারা নিশ্চয়ই যোগদান করবেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে আপনাদের সামনে কথা বলেছেন। এই কথাগুলো বলে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আম্বাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি গানের সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে